আসসালামু আলাইকুম, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান। আশা নয় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। পূর্বের ঘোষণা অনুযায়ী জব অক্সিজেন ফেসবুক পেজের 7K পূর্তি উপলক্ষে এবং জব অক্সিজেন ইউটিউব চ্যানেলের 580+ সাবস্ক্রাইবার পূর্তি উপলক্ষে, সেই সাথে বিজয় দিবস উপলক্ষে আজকের ফ্রি লাইভ ক্লাস নেওয়া হবে মীর মোশাররফ হোসেনের উপর। যারা এই মুহূর্তে লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। পূর্বের ঘোষণা অনুযায়ী আজকে লাইভ ক্লাস নেওয়া হবে মীর মোশাররফ হোসেন সম্পর্কে। সবাইকে আরো একবার মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। যারা এই মুহূর্তে লাইভ ক্লাসে যুক্ত আছেন একটু কষ্ট করে জানাবেন যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, অথবা বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আপনারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন। পূর্বের ঘোষণা অনুযায়ী আজকে লাইভ ক্লাস নেব বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের উপর। আপনারা অলরেডি জেনে গেছেন যে জব অক্সিজেন ফেসবুক পেজ হাঁটি হাঁটি পাপা করে 7,000+ মানুষের পরিবার, 7,000+ জব অক্সিজেন ফেসবুক পেজে ফলোয়ার এবং জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে অলরেডি 587 জন সাবস্ক্রাইবার যুক্ত হয়েছেন। সেই কারণে মূলত আজকে আমি লাইভ ক্লাস নিচ্ছি মীর মোশাররফ হোসেনের উপর। যারা এই মুহূর্তে লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, অথবা বোর্ডের ক্ষুদ্র লেখাটি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, হোসেন আহমেদ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচিত বন্ধু বান্ধবী শত্রুকে একটু মেনশন করে দেন। আজকের ক্লাস থেকে অন্তত একটি প্রশ্ন কমন পাবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের ক্লাসটা নেব ইনশাআল্লাহ। বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক মীর মোশাররফ হোসেন থেকে। যারা জানতে চাচ্ছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন। আপনাদের বিভিন্ন ফেসবুক গ্রুপে, ফেসবুক আইডিতে একটু কষ্ট করে শেয়ার করে দেন। যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন। যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন। আজকের আলোচ্য টপিক হচ্ছে মীর মোশাররফ হোসেন। আজকের আলোচ্য টপিক হচ্ছে মীর মোশাররফ হোসেন। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে কমেন্টে জানাবেন যে এবছর কততম বিজয় দিবস পালিত হচ্ছে। আর সবাই অন্তত 10 জন সরকারি চাকরি প্রত্যাশী অথবা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছে তাদেরকে মেনশন করতে পারেন। আজকের ক্লাসটা মূলত সবারই জন্য। একটু কষ্ট করে মেনশন করেন। অন্তত 20টা শেয়ার হলে তবে লাইভটা শুরু করবো ইনশাল্লাহ। অন্তত 20টা শেয়ার হলে লাইভটা শুরু করবো। আর যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে জানাবেন যে এই বছরের বিজয় কততম বিজয়, মানে এবছর কততম বিজয় দিবস উদযাপিত হচ্ছে। বোর্ডের লেখা অথবা কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা বা লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আর সেই সাথে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে এবছর কততম বিজয় দিবস পালিত হচ্ছে। কেউ লিখতেছেন 53, কেউ লিখতেছেন 54। ভালো করে হিসাব কিতাব করেন, এবছর কততম বিজয় দিবস পালিত হচ্ছে। এবছর কততম
বিজয় দিবস পালিত হচ্ছে। হ্যাঁ, অনেকে শেয়ার করেন নাই, একটু কষ্ট করে লাইভটা শেয়ার করেন। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। রিমা কোত্থেকে আসলেন? রিমা লিখছেন 52। ঠিক আছে, আপনারা শেয়ার করতে থাকেন। অলরেডি লাইভটা শেয়ার করেছেন 5 জন। হ্যাঁ, আরো 15 জন শেয়ার করেন। আরো 15 জন শেয়ার করলে শুরু হবে আজকের খুবই গুরুত্বপূর্ণ লাইভ সেশন। হ্যাঁ, যারা সালাম দিচ্ছেন সবাইকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অথচ লাইভটা শেয়ার করেন নাই, কৃপণতা করতেছেন, কষ্ট করে লাইভটা শেয়ার করেন। আজকে ক্লাস নেওয়া হবে মীর মোশাররফ হোসেন সম্পর্কে। মীর মোশাররফ হোসেন জন্মগ্রহণ করেন মূলত 1847 সালের 13ই নভেম্বর। তাহলে আমরা শুরুতেই কি লিখব? মীর মোশাররফ হোসেন জন্মগ্রহণ করেন 1847 সালের 13 নভেম্বর। 1847 সালের কত নভেম্বর? 13 নভেম্বর। তাহলে আমরা কি জানলাম অলরেডি? যে মীর মোশাররফ হোসেন জন্মগ্রহণ করেন 1847 সালের 13ই নভেম্বর। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে মীর মোশাররফ হোসেন বাংলা কত বঙ্গাব্দে বা কত সনে জন্মগ্রহণ করেন, ঠিক আছে, বাংলা কত বঙ্গাব্দ বা কত সনে, বাংলা কত বঙ্গাব্দ? উত্তর হবে 1254। উত্তর হবে কি 1254। তাহলে কি বললাম? যে মীর মোশাররফ হোসেন 1847 সালের 13ই নভেম্বর জন্মগ্রহণ করেন। আর 1847 সালের বাংলা সাল হচ্ছে কত? 1254 সালে। বাংলা কত সাল? 1254 সালে। এখন আমরা জানবো যে মীর মোশাররফ হোসেন কোথায় জন্মগ্রহণ করেন। তার মানে এখন পয়েন্ট কি হচ্ছে? যে জন্মস্থান। মীর মোশাররফ হোসেন কোথায় জন্মগ্রহণ করেন? মীর মোশাররফ হোসেন জন্মগ্রহণ করেন অবিভক্ত নদিয়া জেলার কুমারখালীর অন্তর্গত, ঠিক আছে, অবিভক্ত নদিয়া জেলার কুমারখালী থানার, নদিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত, কুমারখালী থানার অন্তর্গত গড়াই নদীর তীরে, কুমারখালী থানার অন্তর্গত, হ্যাঁ, কুমারখালী থানার অন্তর্গত গড়াই নদীর তীরে। হ্যাঁ, অনেক কিছু লিখে দিচ্ছি, দেখেন, গড়াই নদীর তীরে। গ্রামের নাম কি বলেন তো? গড়াই নদীর তীরে লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। গড়াই নদীর তীরে তার গ্রামের নাম হচ্ছে কি? লাহিনীপাড়া গ্রামে। দেখেন, এখানে অনেকগুলো কিন্তু তথ্য অ্যাড করা আছে, একটু ভালো করে খেয়াল করেন। তাহলে কি বললাম? যে অবিভক্ত নদিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত কোন নদী? গড়াই নদী। কোন গ্রাম? লাহিনীপাড়া। দেখেন কি বলা হচ্ছে? যে অবিভক্ত নদিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত গড়াই নদীর তীরে, গড়াই নদীর তীরের কোন গ্রাম? গড়াই নদীর তীরের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এই যে কুমারখালী, হ্যাঁ, এই কুমারখালী হচ্ছে বর্তমানে কোথায়? কুমারখালী কিন্তু বর্তমানে কুষ্টিয়া জেলায়। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে মীর মোশাররফ হোসেন বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মীর মোশাররফ হোসেন কোন নদীর তীরবর্তী, তাহলে উত্তর হবে কিন্তু গড়াই নদীর তীরে। গড়াই নদীর তীরে কোন গ্রাম? লাহিনীপাড়া গ্রামে। কোন থানা? কুমারখালী থানা। অবিভক্ত বাংলার কোথায়? নদিয়া জেলায়। আর বর্তমান বাংলাদেশের কিন্তু কুষ্টিয়া জেলায়। তাহলে একটু খেয়াল করেন, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন লাইভ ক্লাসে, অলরেডি কয়েকটা তথ্য দিয়ে ফেলছি। যে মীর মোশাররফ হোসেন জন্মগ্রহণ করেন 1847 সালের 13ই নভেম্বর, অর্থাৎ 1254 বঙ্গাব্দে। মীর মোশাররফ হোসেন জন্মগ্রহণ করেন
অবিভক্ত নদিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত গড়াই নদীর তীরের লাহিনীপাড়া গ্রামে। যদি প্রশ্ন হয় যে বর্তমান বাংলাদেশের কোথায়, তাহলে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কোন গ্রামে জন্মগ্রহণ করেন? লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এবার যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন একটু কষ্ট করে কমেন্টে জানান যে মীর মশাররফ হোসেনের বাবার নাম কি। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন একটু কষ্ট করে কমেন্টে কি জানাবেন, মীর মশাররফ হোসেনের পিতার নাম কি। হ্যাঁ, ঘুমানো যাবে না কিন্তু, হ্যাঁ আজকে বিজয়ের দিন, ঘুমানো যাবে না। একটু কষ্ট করে কমেন্টে জানান যে তার পিতার নাম কি। দেখি কে ফার্স্ট কমেন্ট করেন, দেখি কে ফার্স্ট কমেন্ট করেন। আর আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে অলরেডি মাইকেল মধুসূদন দত্তের উপর প্রথম পর্বের একটা ক্লাস নেওয়া আছে। যদি আপনারা চান মাইকেল মধুসূদনের উপর তথ্যগুলো জানতে, তাহলে জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে গিয়ে আপনার ক্লাসটা একটু দেখবেন। আর মাইকেল মধুসূদন দত্তের দ্বিতীয় পর্বের ক্লাস সেটাও নেওয়া হবে জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে। দেখেন বোর্ডের দিকে যদি লক্ষ্য করেন, বোর্ডে যে জব অক্সিজেন বানানটা লেখা আছে, অথবা ফেসবুক পেজের নাম যেভাবে জব অক্সিজেন, মানে ইংলিশে জব বাংলা অক্সিজেন, ইউটিউবে গিয়ে সার্চ করলে চলে আসবে জব অক্সিজেন। হ্যাঁ, অলরেডি কমেন্ট করছেন সূচনা মীর মোয়াজ্জেম হোসেন। হ্যাঁ, যারা জানেন না তারা একটু কষ্ট করে লিখে নেন যে মীর মোশাররফ হোসেনের পিতার নাম হচ্ছে মীর মোয়াজ্জেম হোসেন। তাহলে পিতার নাম হচ্ছে কি? মীর মোয়াজ্জেম। মীর মোয়াজ্জেম কি? মীর মোয়াজ্জেম হোসেন হচ্ছে তার পিতার নাম। এবার আমরা জানবো যে মীর মোশাররফ হোসেনের সাহিত্য গুরুকে। ঠিক আছে, মীর মোশাররফ হোসেনের সাহিত্য গুরু হচ্ছে কাঙ্গাল হরিনাথ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 3 স্টার দেন। যারা খাতা কলম দিয়ে লিখতেছেন তারা একটু কষ্ট করে কি করবেন, 3 স্টার দিবেন। লিখবেন মীর মোশাররফ হোসেনের সাহিত্য গুরু নাম হচ্ছে কি? কাঙ্গাল হরিনাথ। মীর মোশাররফ হোসেনের সাহিত্য গুরু নাম হচ্ছে কি? মীর মোশাররফ হোসেনের সাহিত্য গুরু নাম কাঙ্গাল হরিনাথ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মীর মোশাররফ হোসেনের সাহিত্য গুরু নাম হচ্ছে কি? কাঙ্গাল হরিনাথ। মীর মোশাররফ হোসেনের সাহিত্য গুরু নাম হচ্ছে কি? কাঙ্গাল হরিনাথ। ঠিক আছে, সাহিত্য গুরু নাম হচ্ছে কি? কাঙ্গাল হরিনাথ। আর মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে, তার ছদ্মনাম হচ্ছে কি? মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে কি? মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম গাজী মিয়া। হ্যাঁ, একটু খেয়াল করেন কি কি তথ্য অলরেডি দিয়েছি। যে মীর মোশাররফ হোসেন অবিভক্ত নদিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন 1847 সালের 13ই নভেম্বর। তার পিতার নাম হচ্ছে মীর মোয়াজ্জেম হোসেন এবং মীর মোশাররফ হোসেনের সাহিত্যগুরু ছিলেন কাঙ্গাল হরিনাথ। আর মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে কি? ছদ্মনাম গাজী মিয়া। যাদের দরকার তারা একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নেন। যাদের দরকার তারা একটু কষ্ট করে কি দিবেন? যাদের দরকার তারা একটু কষ্ট করে স্ক্রিনশট দিবেন। আমি পরের পর্বে চলে যাব ইনশাল্লাহ। যাদের দরকার তারা একটু কষ্ট করে কি করবেন? তথ্যগুলো যাদের দরকার তারা একটু কষ্ট করে স্ক্রিনশট দিবেন। আর এই পাশাপাশি আরো একটা তথ্য লিখে রাখবেন আপনারা স্ক্রিনশট দেওয়ার পরে। সেই তথ্য হচ্ছে পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে যে মীর মোশাররফ হোসেন কি হিসেবে পরিচিত। একটু লাল কলম দিয়ে লিখে নেন। যারা খাতা কলম নিয়ে লাইভ ক্লাসটা করছেন লাল কলম দিয়ে লিখবেন হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক অথবা মুসলিম গদ্য লেখক। ঠিক আছে, মীর মোশাররফ হোসেন হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের, ভালো করে খেয়াল করবেন, মীর মোশাররফ হোসেন হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক অথবা মুসলিম
গদ্য লেখক। ঠিক আছে, এটা একটু লিখে নেন কষ্ট করে। মীর মোশাররফ হোসেন হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক অথবা উল্লেখযোগ্য মুসলিম গদ্য লেখক। লিখছেন? ওকে, এবার আমরা চলে যাব মীর মোশাররফ হোসেনের কর্মজীবন সম্পর্কে। ততক্ষণে বোর্ডের লেখাগুলো একটু মুছে নেই। হ্যাঁ, আর আপনারা যারা এখনো বন্ধু বান্ধবী শত্রুকে মেনশন করেননি, তারা একটু কষ্ট করে বন্ধু বান্ধবী অথবা শত্রুকেও মেনশন করেন। যারা আসলে এবছর সরকারি চাকরি পরীক্ষা দিবে অথবা ভবিষ্যতে দিবে অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছে, হ্যাঁ, এদেরকে মেনশন করতে পারেন। আজকের ক্লাস থেকে আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অন্তত একটি প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, যারা স্বতঃস্ফূর্তভাবে কমেন্ট করছেন, মেনশন করছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসেন মীর মোশাররফ হোসেনের কর্মজীবন সম্পর্কে আমরা জানব। মীর মোশাররফ হোসেন ছাত্র জীবনেই সংবাদ প্রভাকর পত্রিকায় কাজ শুরু করেন। এবার আমরা জানবো হচ্ছে কি মীর মোশাররফ হোসেনের কর্মজীবন সম্পর্কে। মীর মোশাররফ হোসেন হচ্ছে কি সংবাদ প্রভাকর, ঠিক আছে, সংবাদ প্রভাকর পত্রিকায়, সংবাদ প্রভাকর পত্রিকায় কাজ শুরু করেন কোন অবস্থায়? ছাত্র জীবনে। ঠিক আছে, মীর মোশাররফ হোসেন সংবাদ প্রভাকর পত্রিকায় সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেন। যদি পরীক্ষা প্রশ্ন আসে যে কখন, তাহলে উত্তর হবে কি ছাত্র জীবনে। সংবাদ প্রভাকর পত্রিকায় ছাত্র জীবনে কি হিসেবে কাজ করেন? সংবাদদাতা। পরবর্তীতে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায়, ঠিক আছে, পরবর্তীতে আরো একটি পত্রিকা, সে পত্রিকার নাম হচ্ছে কি গ্রাম বার্তা প্রকাশিকা। ঠিক আছে, গ্রাম বার্তা প্রকাশিকা, এটাও ছাত্র জীবনেই। ঠিক আছে, এবং এই দুটি পত্রিকায় কি হিসেবে কাজ করেন? সংবাদদাতা। সংবাদদাতা হিসেবে কি করেন? সংবাদদাতা হিসেবে কর্মজীবন শুরু করেন বা কাজ শুরু করেন। তাহলে কি বললাম যে ছাত্র জীবনে মীর মোশাররফ হোসেন দুটি পত্রিকার সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেন অথবা কর্মজীবন শুরু করেন। সে পত্রিকা দুটি হচ্ছে সংবাদ প্রভাকর এবং গ্রাম বার্তা প্রকাশিকা। পত্রিকা দুটির নাম হচ্ছে কি সংবাদ প্রভাকর এবং গ্রাম বার্তা প্রকাশিকা। পরবর্তীতে তিনি ফরিদপুর, নবাব এস্টেট এবং দেলদুয়ার, খেয়াল করে পরবর্তীতে কি হয়, ঠিক আছে, পরবর্তীতে নবাব স্টেট, এই যে নবাব স্টেট, এখন কোন কোন নবাব স্টেট? সেটা হচ্ছে ফরিদপুর। ঠিক আছে, ফরিদপুর প্লাস দেলদুয়ার চাকরি করেন। কোন কোন জায়গায়? ফরিদপুর প্লাস দেলদুয়ার, খেয়াল করেন। ফরিদপুর প্লাস হচ্ছে কোথায়? দেলদুয়ার। ফরিদপুর মানে হচ্ছে ফরিদপুর জেলা, আর দেলদুয়ার হচ্ছে, এই দেলদুয়ারটা কিন্তু এখন বর্তমান টাঙ্গাইলে। তার মানে কি কি কর্মজীবন ওনার কি কি? ছাত্র জীবনে সংবাদ প্রভাকর এবং গ্রাম বার্তা প্রকাশিকায় সংবাদদাতা হিসেবে কাজ করেন এবং পরবর্তীতে ফরিদপুর নবাব স্টেট এবং টাঙ্গাইলের দেলদুয়ার নবাব স্টেটে উনি চাকরি করেন। ঠিক আছে, উনি কি করেন? চাকরি করেন বা জীবনের অধিকাংশ সময় ব্যয় করেন। চাকরি করেন বা জীবনের অধিকাংশ সময় কি করেন? অধিকাংশ সময় ব্যয় করেন। ওকে, এবার যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন তাদেরকে একটু সাপ্লিমেন্টারি প্রশ্ন জিজ্ঞেস করি, দেখি আপনাদের জানার গভীরতা কতটুকু। সবাই এই মুহূর্তে একটু কমেন্টে জানাবেন যে সংবাদ প্রভাকর পত্রিকাটি
প্রকাশ হয় কোন জায়গা থেকে? হ্যাঁ, এই মুহূর্তে একটু কমেন্টে জানাবেন সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রকাশ হয় কোন জায়গা থেকে? হ্যাঁ, সবাই একটু কমেন্টে আওয়াজ দিবেন। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্টে আওয়াজ দিবেন। আর আজকে কিন্তু আমরা জব অক্সিজেন ফেসবুক পেজের জব অক্সিজেন ফেসবুক পেজের 19তম লাইভ ক্লাস নিচ্ছি, সরি 18তম। হ্যাঁ, যারা এই মুহূর্তে যুক্ত আছেন আজকে কিন্তু জব অক্সিজেন ফেসবুক পেজের 18তম ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি। যদি আমি বেঁচে থাকি তাহলে আরো কিছু লাইভ ক্লাস নেব ইনশাল্লাহ। আজকে জব অক্সিজেন ফেসবুক পেজের 18তম লাইভ ক্লাস নিচ্ছি এবং একদম ফ্রিতে, সবার জন্য উন্মুক্ত। হ্যাঁ, সবাই লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দেন। আর আমি যদি বেঁচে থাকি ভবিষ্যতে আরো ফ্রি লাইভ ক্লাস নেব ইনশাল্লাহ। আর যারা ছোট ছোট টপিকের অর্থাৎ গুরুত্বপূর্ণ ছোট ছোট টপিকের ভিডিও চান অথবা ফ্রি টাইমে ভিডিওগুলো দেখে শিখতে চান, তারা অতি দ্রুত জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন। জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শর্টস আকারে, সংক্ষিপ্ত ভিডিও আকারে এবং ব্রড ভিডিও আকারে এবং জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ ক্লাস নেওয়া হচ্ছে। যারা এখনো যুক্ত হননি তারা অতি দ্রুত জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আল্লাহ বাঁচায় রাখে আমাকে, আগামী 1 বছরের মধ্যে সব মিলে 1000 ভিডিও আপলোড করা হবে এবং প্রত্যেক ভিডিও থেকেই কোনো না কোনো চাকরি পরীক্ষা আপনি প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা এখনো যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হবেন জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, সবাই একটু কমেন্টে জানান যে সংবাদ প্রভাকর পত্রিকাটি কোন জায়গা থেকে প্রকাশ করা হয়। অলরেডি উত্তর দিয়েছেন সূচনা, কলকাতা, শাহিদা লিখছেন কলকাতা। হ্যাঁ, 3 জন উত্তর দিয়েছেন। জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে যারা যুক্ত হন নাই তারা অবশ্যই যুক্ত হবেন। আজকে জব অক্সিজেন ফেসবুক পেজে 18তম ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি। আল্লাহ বাঁচায় রাখলে ভবিষ্যতে আরো লাইভ ক্লাস নেব ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে এবার আসেন আমরা অলরেডি কর্মজীবনের কিন্তু তথ্য দিয়েছি। ছাত্র জীবনে 2টি পত্রিকা, সংবাদ প্রভাকর এবং গ্রাম বার্তা প্রকাশিকা, এই 2টি পত্রিকাই সংবাদদাতা হিসেবে কাজ করেন। আর পরবর্তীতে ফরিদপুর নবাব স্টেট এবং দেলদুয়ার নবাব স্টেটে তিনি চাকরি করেন, অর্থাৎ জীবনের অধিকাংশ সময় ব্যয় করেন। এখন আমরা 2টি পত্রিকা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানব। পত্রিকা 2টি সম্পর্কে আমরা কি জানবো? পত্রিকা 2টি সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্য জানব। এই যে সংবাদ প্রভাকর, হ্যাঁ, সংবাদ প্রভাকর, সংবাদ প্রভাকর পত্রিকাটি মূলত কলকাতা থেকে প্রকাশিত হয়। কোথা থেকে প্রকাশিত হয়? কলকাতা থেকে প্রকাশিত। আর গ্রাম বার্তা প্রকাশিকা, গ্রাম বার্তা প্রকাশিকা, গ্রাম বার্তা প্রকাশিকা এটি প্রকাশিত হয় মূলত কুমারখালী থেকে। এটি প্রকাশিত হয় কোথা থেকে? মূলত কুমারখালী থেকে। ঠিক আছে, এটি প্রকাশিত হয় কোথা থেকে? কুমারখালী থেকে। আর সংবাদ প্রভাকর এই পত্রিকাটি প্রকাশ হয় 1831 সালে। এটি প্রকাশিত হয় মূলত কত সালে? 1831 সালে। আর এটি প্রকাশিত হয় 1863 সালে। খেয়াল করেন, এই 2টি তথ্য কিন্তু হাই ভোল্টেজ ইম্পর্টেন্ট। তাহলে কি কি তথ্য দিলাম? তথ্য দিলাম হচ্ছে সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রকাশিত হয় কলকাতা থেকে এবং গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশিত হয় কুমারখালী থেকে। আর সংবাদ প্রভাকর পত্রিকা প্রকাশিত হয় 1831 সালে এবং গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশিত হয় 1863 সালে। হ্যাঁ, যাদের স্ক্রিনশট নেওয়ার দরকার আছে একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নেন। যাদের স্ক্রিনশট নেওয়ার দরকার আছে তারা স্ক্রিনশট দিয়ে নেবেন। ঠিক আছে, আর আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই একটু কষ্ট করে লাইভটা কি করবেন? অবশ্যই শেয়ার করবেন।
ওকে, আমরা এবার চলে যাব পরের টপিকে। আজকের লাইভ ক্লাসটা হচ্ছে মূলত বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক এবং বলিষ্ঠ মুসলিম সাহিত্যিক, তিনি হচ্ছেন মীর মশাররফ হোসেন। আমরা মীর মশাররফ হোসেনের অনেকগুলো তথ্য জানলাম। এবার আমরা জানবো মীর মশাররফ হোসেন মোট কতটি পত্রিকা সম্পাদনা করতেন। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন একটু কষ্ট করে কমেন্টে জানাবেন মীর মশাররফ হোসেন কতটি পত্রিকা সম্পাদনা করতেন। হ্যাঁ, দ্রুত কমেন্টে আওয়াজ দেন। আর যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই অথবা মেনশন করে আপনার বন্ধু বান্ধবীকে জানান নাই, তারা একটু কষ্ট করে লাইভটা মেনশন করে দেন, শেয়ার করে দেন। তাহলে একটু কি জানাবেন, আর যারা শেয়ার করে দিয়েছেন তারা একটু কষ্ট করে কমেন্টে জানাবেন মীর মশাররফ হোসেন কতটি পত্রিকা সম্পাদনা করতেন। শুধু সংখ্যাটা জানাবেন, মীর মশাররফ হোসেন কতটি পত্রিকা সম্পাদনা করতেন। একটু কষ্ট করে জানান। বৃষ্টি সরকার নাটোর থেকে জানিয়েছেন 2টি। মীর মশাররফ হোসেন কয়টি পত্রিকা সম্পাদনা করতেন? 2টি। মীর মশাররফ হোসেন কয়টি পত্রিকা সম্পাদনা করতেন? মীর মশাররফ হোসেন 2টি পত্রিকা সম্পাদনা করতেন। ঠিক আছে, তাহলে আমরা জানাবো এবার মীর মশাররফ হোসেন কতটি পত্রিকা সম্পাদনা করতেন? 2টি। কতটি পত্রিকা? 2টি। কি কি? আজিজন, আজিজন নেহার, আর হচ্ছে কি হিতকরী। আজিজন নেহার আর হচ্ছে কি? আজিজন নেহার আর হচ্ছে হিতকরী। ঠিক আছে, এখন যদি প্রশ্ন আসে আজিজন নেহার প্রকাশিত হয় কত সালে, সেটা হচ্ছে 1874 সালে। আজিজন নেহার পত্রিকাটি প্রকাশ হয় কত সালে? 1874 সালে। আর হিতকরী পত্রিকাটি প্রকাশিত হয় কত সালে? এটা হবে 1890 সালে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে আমরা কি জানলাম? মীর মশাররফ হোসেন 2টি পত্রিকা সম্পাদনা করেন। মীর মশাররফ হোসেন কয়টি পত্রিকা সম্পাদনা করেন? মীর মশাররফ হোসেন 2টি পত্রিকা সম্পাদনা করেন। প্রথম পত্রিকা হচ্ছে কি আজিজন নেহার, আর দ্বিতীয় পত্রিকার নাম হচ্ছে হিতকরী। আজিজন নেহার পত্রিকাটি প্রকাশিত হয় 1874 সালে এবং হিতকরী পত্রিকাটি প্রকাশিত হয় 1890 সালে। আজিজন নেহার প্রকাশিত হয় 1874 এবং হিতকরী পত্রিকাটি প্রকাশিত হয় 1890 সালে। আজকের এই ক্লাস করার পর মীর মশাররফ হোসেন সম্পর্কে বাংলাদেশের আর কোনো বই, কোনো শিট কোথাও থেকে পড়ার দরকার নাই। যারা এই মুহূর্তে ক্লাসটি করতেছেন অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। যদিও আমি সাহিত্যের মানুষ না, আবার সাহিত্যিকও না, ঠিক আছে, তারপরেও দুঃসাহস করে চেষ্টা করতেছি যে আপনাদের কিছু গোছানো তথ্য জানানোর জন্য। আর এখন যে নোটগুলো শেয়ার করতেছি এইগুলো মূলত আমার নিজেরই করা নোট। আমার নিজের জন্য করেছিলাম এক সময়, সেগুলো এখন আপনাদের মাঝে বিলিয়ে দিচ্ছি। যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই একটু কষ্ট করে কি করবেন, লাইভটা শেয়ার করবেন। তাহলে কি বললাম যে মীর মশাররফ হোসেন মোট 2টি পত্রিকা সম্পাদনা করেন। পত্রিকা 2টির নাম হচ্ছে কি আজিজন নেহার এবং হিতকরী। আজিজন নেহার পত্রিকাটি প্রকাশিত হয় 1874 সালে এবং হিতকরী পত্রিকাটি প্রকাশিত হয় 1890 সালে। শেয়ারের সংখ্যা কিন্তু খুবই কম, দর্শক বেশি, কিন্তু শেয়ারকারী কম। আজকে গিফট নাই এই জন্য নাকি? আপনাদের বিভিন্ন কমিউনিটিতেও শেয়ার করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপ। শেয়ার করতে কোনো বাধা নেই।
শেয়ার করতে কোনো কি নেই, বাধা নেই। ওকে, বলেন তো আমরা আগে কি জানবো? হ্যাঁ, এবার তার সাহিত্যকর্মের মধ্যে আমরা আগে কি জানবো বলেন, একটু কষ্ট করে কমেন্টে আওয়াজ দেন। মানে তার উপন্যাস থেকে জানবো, নাকি কাব্যগ্রন্থ থেকে জানবো, হ্যাঁ নাটক থেকে জানবো, নাকি আত্মজীবনী, নাকি প্রহসন, বলেন। হ্যাঁ, কোনটা আগে জানবো একটু কমেন্টে আওয়াজ দেন। আর শুরু থেকে এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন অথবা মাঝখানে যুক্ত হয়ে এখন যুক্ত আছেন, যে তথ্যগুলো অলরেডি জানিয়ে ফেলছি সেগুলো বুঝছেন কিনা একটু কষ্ট করে কমেন্টে আওয়াজ দেন। হ্যাঁ, একটু কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ যদি বুঝে থাকেন কথাগুলো বা ইনফরমেশনগুলো, তাহলে একটু কষ্ট করে কমেন্টে লিখবেন কি, কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দুইজন লিখছেন উপন্যাস সম্পর্কে জানবেন। হ্যাঁ, উপন্যাসে প্রেম আছে এই জন্য উপন্যাস জানতে ইচ্ছে করতেছে নাকি? বৃষ্টি লিখছেন কাব্যগ্রন্থ দিয়ে শুরু করেন। হ্যাঁ, কাব্যগ্রন্থ তো খুব একটা বেশি লেখে নাই। হ্যাঁ, যারা এই মুহূর্তে যুক্ত আছেন কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। সূচনা সরকার, হোসাইন আহমেদ, সোনিয়া সারা। হ্যাঁ, উপন্যাসের সংখ্যা কিন্তু বেশি, সবাই উপন্যাস থেকে জানতে যাচ্ছে। সবাই একটু দ্রুত কমেন্ট করেন, লেখেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দ্রুত লিখবেন কমেন্টে, যারা বুঝছেন তারা একটু কমেন্টে দ্রুত লিখবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লিখছেন, সবার কমেন্ট দেখতে চাই, সবার কমেন্ট দেখতে চাই। ওকে, আমরা চলে যাব পরের পার্টে। হ্যাঁ, এখনো ঠিক আছে। অনেকে লিখছেন উপন্যাস, এখানে কাব্যগ্রন্থের সবচেয়ে কিরিম অংশটুকু জানাবো, তারপরে আমরা চলে যাব হ্যাঁ কাব্যগ্রন্থ, প্রবন্ধ, তারপরে যাব উপন্যাসে। হ্যাঁ, তথ্য অল্প কিন্তু এখান থেকে বারবার পরীক্ষা আসে। মীর মোশাররফ হোসেনের কাব্যগ্রন্থের নাম হচ্ছে মুসলিম বীরত্ব। হ্যাঁ, শুধু এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। কাব্য গ্রন্থ, কাব্যগ্রন্থ হচ্ছে কি মুসলিম, মুসলিম বীরত্ব। মীর মোশাররফ হোসেনের কাব্যগ্রন্থের নাম হচ্ছে কি মুসলিম বীরত্ব। আর মীর মোশাররফ হোসেনের প্রবন্ধ গ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কি গজীবন। প্রবন্ধের নাম হচ্ছে কি গজীবন। এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মীর মোশাররফ হোসেনের কাব্যগ্রন্থ হচ্ছে কি মুসলিম বীরত্ব, আর প্রবন্ধের নাম হচ্ছে কি গজীবন। কাব্যগ্রন্থ হচ্ছে মুসলিম বীরত্ব, আর প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কি গজীবন। এই প্রবন্ধ সম্পর্কে একটু তথ্য জেনে রাখেন, সেটা হচ্ছে এই গজীবন প্রবন্ধের জন্যই তাকে মামলায় পড়তে হয়। ঠিক আছে, মানে উনি এই লেখনের জন্য মামলা খায় আর কি। মামলা খাওয়া বোঝেন? গজীবনের জন্য তাকে কি করতে হয়?
মামলায় লড়াই চালিয়ে যেতে হয়, মামলায় তার বিরুদ্ধে মামলা করা হয় গজীবনের জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে কাব্যগ্রন্থ হচ্ছে মুসলিম বীরত্ব আর প্রবন্ধ হচ্ছে গজীবন। আর গজীবনের জন্য কি হয়, মামলায় জড়িয়ে পড়ে। ওকে, এবার আমরা চলে যাব তাহলে কাব্যগ্রন্থ শেষ, প্রবন্ধ শেষ, আর উপন্যাস সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমরা চলে যাব মীর মশাররফ হোসেনের আত্মজীবনী সম্পর্কে। হ্যাঁ, যারা এই মুহূর্তে যুক্ত আছেন, উপন্যাস অবশ্যই জানাবো, আমি যদি বেঁচে থাকি উপন্যাস জানাবো সবার শেষে। হ্যাঁ, কারণ উপন্যাস জানিয়ে দিলে যাদের উপন্যাসের জানার আগ্রহ আছে তারা আবার লাইভ থেকে চলে যাবেন, এই জন্য উপন্যাস সবার শেষে জানাবো। এবার জানাবো হচ্ছে মীর মশাররফ হোসেনের আত্মজীবনী সম্পর্কে। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন একটু কষ্ট করে কমেন্টে জানাবেন মীর মশাররফ হোসেনের আত্মজীবনী মোট কতটি। মানে হচ্ছে মীর মশাররফ হোসেন মোট কতটি আত্মজীবনী লেখেন। মীর মশাররফ হোসেন উনি কতটি আত্মজীবনী লেখেন। হ্যাঁ, সবাই একটু কষ্ট করে কমেন্টে জানাবেন মীর মশাররফ হোসেন কতটি কি লেখেন, আত্মজীবনী। সবাই একটু কষ্ট করে কমেন্ট করেন মীর মশাররফ হোসেন কতটি আত্মজীবনী লেখেন। হ্যাঁ, হোসাইন বাংলার স্টুডেন্ট কমেন্ট করেন দ্রুত। মীর মশাররফ হোসেন কতটি আত্মজীবনী লেখেন। কমেন্টে আওয়াজ দেন। হ্যাঁ, একজন লিখছেন শুধু দুটি, সূচনা সরকারও লিখলেন দুটি। দেখেন, মীর মশাররফ হোসেন আত্মজীবনী লেখেন দুটি। সেই দুটি আত্মজীবনী হচ্ছে কি, আমার জীবনী, আমার জীবনী আর হচ্ছে কি বিবি কুলসুম। আমার জীবনী আর হচ্ছে কি বিবি কুলসুম। মীর মশাররফ হোসেনের দুটি আত্মজীবনী, সেই দুটি আত্মজীবনীর নাম হচ্ছে কি আমার জীবনী আর হচ্ছে কি বিবি কুলসুম। এই আত্মজীবনী দুটি প্রকাশ হয় 1910 সালে। মানে আমার জীবনী প্রকাশিত হয় 1910 সালে, আবার বিবি কুলসুম এটা প্রকাশিত হয় 1910 সালে। পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে যে বিবি কুলসুমের মানে মীর মশাররফ হোসেনের যে আত্মজীবনী বিবি কুলসুম এইটার আরেক নাম কি। আরেক নাম হচ্ছে কুলসুম জীবনী। আরেক নাম হচ্ছে কি কুলসুম জীবনী। এই কুলসুম জীবনী হচ্ছে কিন্তু অন্য নাম, খেয়াল করবেন। তাহলে আমরা কি কি তথ্য দিলাম? তথ্য দিলাম হচ্ছে মীর মশাররফ হোসেন মোট দুটি আত্মজীবনী লেখেন। সেই আত্মজীবনী দুটি নাম হচ্ছে কি আমার জীবনী এবং বিবি কুলসুম। আর এই আত্মজীবনী বিবি কুলসুমের আরেক নাম বা অপর নাম হচ্ছে কুলসুম জীবনী। তার দুটি আত্মজীবনী প্রকাশিত হয় 1910 সালে। তার দুটি আত্মজীবনী প্রকাশিত হয় কত সালে? 1910 সালে। তার দুটি আত্মজীবনী প্রকাশিত হয় কত সালে? 1910 সালে। হ্যাঁ, যাদের দরকার স্ক্রিনশট দিয়ে নেন।
যাদের দরকার একটু কষ্ট করে কি করবেন, স্ক্রিনশট দিবেন। তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম হচ্ছে কাব্যগ্রন্থ, আত্মজীবনী, ঠিক আছে, প্রবন্ধ। এবার আমরা জানবো প্রহসন। এবার আমরা জানবো হচ্ছে কি প্রহসন। মীর মশাররফ হোসেনের প্রহসন সম্পর্কে জানবো ইনশাল্লাহ। এবার আমরা জানবো হচ্ছে কি মীর মশাররফ হোসেনের প্রহসন সম্পর্কে। এবার আমরা জানবো মীর মশাররফ হোসেনের প্রহসন সম্পর্কে। হ্যাঁ, সবাই মীর মশাররফ হোসেনের একটা প্রহসনের নাম লেখেন তো কমেন্টে। সবাই মীর মশাররফ হোসেনের অন্তত একটা প্রহসনের নাম লেখেন। সবাই মীর মশাররফ হোসেনের অন্তত একটা প্রহসনের নাম লেখেন। হ্যাঁ, সবাই একটু কষ্ট করে কি করবেন, মীর মশাররফ হোসেনের অন্তত একটি প্রহসনের নাম লিখবেন। ঠিক আছে, আমিও লিখে দিচ্ছি। এর উপায় কি? হ্যাঁ, এটা কিন্তু প্রহসন। তারপর হচ্ছে কি ফাঁস কাগজ, তারপর হচ্ছে কি একই, আর একটা আছে ভাই ভাই এই তো চাই, ভাই ভাই এই তো চাই। এর উপায় কি হচ্ছে মুসলিম সাহিত্যিক রচিত, মানে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম প্রহসন। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে কি কি বললাম, যে মীর মশাররফ হোসেনের প্রহসন। তাহলে প্রহসনগুলোর নাম হচ্ছে কি এর উপায় কি, আর নোট করে লিখে রাখেন লাল কলম দিয়ে। এর উপায় কি, এটি হচ্ছে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম প্রহসন। মুসলিম সাহিত্যিক রচিত, মুসলিম সাহিত্যিক রচিত কি, মুসলিম সাহিত্যিক রচিত প্রথম প্রহসন। মুসলিম সাহিত্যিক রচিত কি প্রথম প্রহসন। তারপর লিখবেন ফাঁস কাগজ, তারপর লিখবেন একই, তারপর লিখবেন ভাই ভাই এই তো চাই, ভাই ভাই এই তো চাই। তাহলে আমরা কি জানলাম, যে মীর মশাররফ হোসেনের প্রশ্ন হচ্ছে এইগুলোই মূলত। এর উপায় কি, ফাঁস কাগজ, একই, ভাই ভাই এই তো চাই। এর মধ্যে শুধুমাত্র মনে রাখতে হবে এর উপায় কি, এটি মূলত মুসলিম সাহিত্যিক রচিত প্রথম প্রহসন। হ্যাঁ, লিখছেন? অথবা যারা স্ক্রিনশট দিতে চান একটু কষ্ট করে স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, অলরেডি লাইভটা 500 জনের উপরের মানুষ দেখেছেন, সেজন্য আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যারা লাইভে যুক্ত হয়েছেন, এত ব্যস্ত সময় রেখে একটু ফ্রি টাইম বের করে যে আপনারা লাইভে যুক্ত হয়েছেন, সেজন্য আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। যাদের স্ক্রিনশট নেওয়া দরকার একটু কষ্ট করে কি করবেন, স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, এই মুহূর্তে সালাম দিয়েছেন
পাবনা শাখার সাবেক স্টুডেন্ট, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্লাসে চলে আসি আমরা। এবার আমরা জানবো মীর মশাররফ হোসেনের নাটক সম্পর্কে। মীর মশাররফ হোসেনের কি সম্পর্কে জানবো এবার আমরা? নাটক। যারা এই মুহূর্তে যুক্ত আছেন লাইভে, মীর মশাররফ হোসেনের অন্তত 2টি নাটকের নাম লিখবেন কমেন্টে। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন তারা মীর মশাররফ হোসেনের অন্তত 2টি নাটকের নাম কমেন্টে লিখবেন। মীর মশাররফ হোসেনের অন্তত কয়টা নাটকের নাম লিখবেন? 2টি নাটক। হ্যাঁ, উপন্যাস জানাবো সবার শেষে ইনশাল্লাহ। মীর মশাররফ হোসেনের কয়টা নাটকের নাম জানাবেন? অন্তত 2টি নাটকের নাম জানাবেন। হ্যাঁ, কবির হোসেন, আপনি হতাশায় ভুগবেন না, অবশ্যই দোয়া করি, সবসময় দোয়া রইল। ফি আমানিল্লাহ। হ্যাঁ, বসন্ত কুমারী, জমিদার দর্পণ, ঠিক আছে। নাটকের নাম হচ্ছে কি? বসন্ত কুমারী, বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বসন্ত কুমারী জমিদার দর্পণ, বেহুলা গীতাভিনয় এবং টালাভিনয়। বেহুলা গীতাভিনয় এবং টালা অভিনয়। বেহুলা গীতা ভিনয় এবং টালা অভিনয়। তাহলে কি বললাম? যে মীর মশাররফ হোসেনের এই উল্লেখযোগ্য নাটকের নামগুলো হচ্ছে কি? বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা গীতাভিনয় এবং টালা অভিনয়। বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা গীতাভিনয় এবং টালা অভিনয়। এই 4টি নাটকের মধ্যে আমরা 2টি নাটকের একটু ডিপলি তথ্য জানবো ইনশাল্লাহ। এই 4টার মধ্যে আমরা 2টি নাটকের একটু গুরুত্বপূর্ণ তথ্য জানবো ইনশাল্লাহ। সেই 2টি নাটক হচ্ছে কি? বসন্ত কুমারী এবং জমিদার দর্পণ সম্পর্কে। সেই নাটক হচ্ছে কি? জমিদার দর্পণ সম্পর্কে আমরা একটু জানবো। জমিদার দর্পণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো। আর হচ্ছে বসন্ত কুমারী থেকে জানবো ইনশাল্লাহ। বসন্ত কুমারী, এই 2টি নাটকের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানবো ইনশাল্লাহ। হ্যাঁ, যারা শুরু থেকে এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন বা যুক্ত আছেন, ধৈর্য ধরে কষ্ট করে, বিরক্ত হয়েও, তারা একটু কষ্ট করে আরো একবার কমেন্টে লিখবেন বিজয় দিবস। হ্যাঁ, দেখি কে লাইভ ক্লাসে যুক্ত আছেন আর কে ঘুমাচ্ছেন। অনলাইন ক্লাসে তো আর দেখার উপায় থাকে না যে আপনি যুক্ত আছেন কিনা, নাকি ঘুমায় গেছেন। ঠিক আছে, অফলাইন ক্লাসে তাও পর্যবেক্ষণ করা যায়। অনলাইন ক্লাসে পর্যবেক্ষণ করার একমাত্র উপায় হচ্ছে বিভিন্ন কোড ব্যবহার করে কমেন্ট করানো। হ্যাঁ, যারা এই মুহূর্তে ঘুমাননি এবং মনোযোগ দিয়ে লাইভ ক্লাসটি করতেছেন, তারা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন বিজয় দিবস। হ্যাঁ, সুদূর সৌদি আরব থেকে মোহাম্মদ আলীও যুক্ত হয়েছে, ছোট ভাই। আর টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছে সূচনা সরকার, ছোট বোন। এই কবির মিস করার দরকার নাই, চলে আসেন পাবনাতে। হ্যাঁ, কবির লিখছে, স্যার আপনাকে অনেক মিস করি। আর আগামী 20 তারিখ রোজ শুক্রবার টাঙ্গাইল শাখায় ক্লাস আছে। কবির সাহেব, আগামী 20 তারিখ রোজ শুক্রবার টাঙ্গাইল শাখায় ক্লাস আছে। হ্যাঁ, চলে আসবেন, দেখা হবে ইনশাল্লাহ। আর আগামী 19 তারিখ টাঙ্গাইল শাখার পিকনিকের দাওয়াত আছে। যদি অফিস থেকে বের হতে পারি চেষ্টা করব পিকনিকে অ্যাটেন্ড করার জন্য। যদি পিকনিকে আসেন কবির, তখনও দেখা হবে ইনশাল্লাহ।
হ্যাঁ, যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন একটু কষ্ট করে কমেন্টে লিখবেন বিজয় দিবস, তাহলে আমি বুঝতে পারবো আপনি ঘুমাননি, আমার লাইভ ক্লাসে ঠিকঠাক মতো যুক্ত আছেন। আর যদি ঘুমিয়ে থাকেন তাহলে কমেন্টে কি করবেন, কমেন্টে নিজের প্রিয় শিল্পীর নাম লেখেন। হ্যাঁ কবির, আমি আসলে গ্রেট ম্যান না, আমি খুবই সাধারণ একজন মানুষ। হ্যাঁ, সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে কিছু একটা করার, নিজের জন্য বিন্দুমাত্র সময় রাখি না, সবসময় দৌড়ের উপর থাকি, কখনো ব্যাংক, কখনো কোচিং, হ্যাঁ কখনো লাইভ ক্লাস, সবসময় মাথায় চিন্তা ভাবনার মধ্যে থাকে যে কিভাবে মানুষের কল্যাণে সময়টা ব্যয় করা যাবে। সরি, সময়টা ব্যয় হবে না, মানুষের কল্যাণে যখন কাজ করা হয় তখন সময়টা বিনিয়োগ করা হয়। হ্যাঁ, সবাই যেহেতু লিখে ফেলছেন বিজয় দিবস, ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে আপনারা ঘুমাননি। আসেন এবার আমরা তথ্য জানবো। শুরুতে জানবো জমিদার দর্পণ সম্পর্কে। জমিদার দর্পণ নাটকটি প্রকাশিত হয় 1873 সালে। এই নাটকটি প্রকাশিত হয় কত সালে? প্রকাশিত হয় 1873 সালে। জমিদার দর্পণ নাটকটি প্রকাশিত হয় কত সালে? 1873 সালে। আর এই নাটকের প্রধান চরিত্র হচ্ছে কে? আবু মোল্লা। এই নাটকের প্রধান চরিত্রের নাম হচ্ছে কি? আবু মোল্লা। এই নাটকের প্রধান চরিত্রের নাম হচ্ছে আবু মোল্লা। তাহলে আমরা কি তথ্য দিলাম? যে জমিদার দর্পণ এই নাটকটি প্রকাশিত হয় 1873 সালে এবং জমিদার দর্পণ নাটকটির প্রধান চরিত্র হচ্ছে আবু মোল্লা। আর জমিদার দর্পণ নাটকের মূল কথা হচ্ছে তৎকালীন জমিদারদের অত্যাচারের কাহিনী বর্ণিত। তৎকালীন জমিদারদের কিসের কাহিনী বর্ণিত? অত্যাচারের কাহিনী বর্ণিত। তাহলে আমরা জমিদার দর্পণ নাটক সম্পর্কে অলরেডি 3টি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি, যেগুলো যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছে এবং ভবিষ্যতেও আসবে ইনশাল্লাহ। জমিদার দর্পণ নাটকটি প্রকাশিত হয় 1873 সালে। জমিদার দর্পণ নাটকের প্রধান চরিত্র হচ্ছে আবু মোল্লা এবং জমিদার দর্পণ নাটকের মূল কাহিনী বা মূল কথা হচ্ছে তৎকালীন জমিদারদের অত্যাচারের কাহিনী। তৎকালীন জমিদারদের অত্যাচারের কাহিনী বর্ণিত আছে। এখানে আরো একটি তথ্য পরীক্ষা আসে যে বাংলা কত সালে প্রকাশিত? তাহলে হবে হচ্ছে 1280 সন। জান, আরো একটা তথ্য দিয়ে দিলাম। বাংলা কত সনে প্রকাশিত? 1280 সনে প্রকাশিত। হ্যাঁ, কবিরের একটা কথা বুঝলাম না, লাইক ম্যান মনিরা, এটা মানে কি? এটা মনে হয় আমার জানা নাই। তাহলে জমিদার দর্পণ নাটকটি প্রকাশিত হয় 1873 সালে, এটা হচ্ছে ইংরেজি সাল, আর বাংলা সন হচ্ছে 1280। জমিদার দর্পণ নাটকের প্রধান চরিত্র হচ্ছে আবু মোল্লা আর মূল ভাব হচ্ছে তৎকালীন জমিদারদের অত্যাচারের কাহিনী বর্ণিত। এবার আমরা জানবো বসন্ত কুমারী নাটকের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। বসন্ত কুমারী নাটকটি প্রকাশিত হয় 1873 সালে। বসন্ত কুমারী নাটকটি প্রকাশিত হয় কত সালে? 1873 সালে। এই নাটকটি উৎসর্গ করা হয় নবাব আব্দুল লতিফকে। খুবই গুরুত্বপূর্ণ। এই নাটকটি উৎসর্গ করা হয় কাকে? নবাব একই কথা, নবাব আব্দুল লতিফকে। নবাব আব্দুল লতিফকে। এই নাটকটি, বসন্ত কুমারী নাটকটি উৎসর্গ করা হয় কাকে? নবাব আব্দুল লতিফকে। আর লাল কলমে আরো একটা তথ্য লিখে রাখবেন এই নাটক সম্পর্কে, যে বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক। বাংলা সাহিত্যে
বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক বা নাট্যকার রচিত প্রথম নাটক। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন 30টা দিলাম, তাহলে কি হবে? বাংলা সাহিত্যে প্রথম সাহিত্যিক অথবা প্রথম বাংলা নাট্যকার, মানে বাংলা সাহিত্যে প্রথম মুসলিম সাহিত্যিক। হ্যাঁ, এখানে মুসলিম কথাটা বাদ পড়ে গেছে, মানে এটা স্পষ্ট করে লিখে নেন যে বাংলা সাহিত্যে প্রথম মুসলিম সাহিত্যিক অথবা বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক হচ্ছে কি? বসন্ত কুমারী। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম সাহিত্যিক বা মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক। তাহলে আমরা জমিদার দর্পণ এবং বসন্ত কুমার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিলাম। তথ্যগুলো হচ্ছে কি, আমরা এবার জানাবো ডান পাশ থেকে। বসন্ত কুমারী নাটকটি প্রকাশিত হয় 1873 সালে, আর 1873 সালের বাংলা সন হচ্ছে 1280 সনে। বসন্ত কুমারী নাটকটি উৎসর্গ করা হয় নবাব আব্দুল লতিফকে, এবং এই বসন্ত কুমারী নাটকটি হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম মুসলিম সাহিত্যিক অথবা প্রথম মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম সাহিত্যিক অথবা বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটকই হচ্ছে বসন্ত কুমারী। আর জমিদার দর্পণ নাটক এটি প্রকাশিত হয় 1873 সালে, যার বাংলা সন হচ্ছে 1280 সন, এবং জমিদার দর্পণ নাটকের প্রধান চরিত্র আবু মোল্লা। আর এই নাটকের মূল ভাব হচ্ছে তৎকালীন জমিদারদের অত্যাচারের কাহিনী বর্ণিত। যারা এখনো স্ক্রিনশট দেননি, একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নেন, আর যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই, একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন। আমরা এখন চলে যাব আজকের ক্লাসের সবচেয়ে হাই ভোল্টেজ, ইম্পর্টেন্ট অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাস সম্পর্কে আমরা চলে যাব। উপন্যাস সম্পর্কে। ঠিক আছে, আমি ধরে নিলাম যে আপনারা স্ক্রিনশট দিয়ে ফেলছেন। এবার আমরা মিলিয়ে নেই। এবার আমরা কি করি, এগুলো মুছে ফেলি। হ্যাঁ, এবার আমরা জানাবো মীর মশাররফ হোসেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আজকের ক্লাসের। সেই তথ্যগুলো হচ্ছে উপন্যাস সম্পর্কে। ঠিক আছে, এবার আমরা জানবো মীর মশাররফ হোসেনের উপন্যাস সম্পর্কে। মীর মশাররফ হোসেনের কি সম্পর্কে? মীর মশাররফ হোসেনের উপন্যাস সম্পর্কে। ঠিক আছে, মীর মশাররফ হোসেনের উপন্যাস সম্পর্কে আমরা তথ্য জানব। ঠিক আছে, মীর মশাররফ হোসেনের উপন্যাস সম্পর্কে আমরা কি জানবো? তথ্য জানবো ইনশাল্লাহ। হ্যাঁ, লাইভ প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। লাইভটা কি শেষ করে দেব নাকি জানাবো? বলেন। হ্যাঁ, সবাই একটু কমেন্টে আওয়াজ দেন তো, দেখি ঘুমাইছেন না লাইভে যুক্ত আছেন। হ্যাঁ, লাইভটা কি কন্টিনিউ করব? কারণ লাইভ হয়ে গেছে অলরেডি 1 ঘন্টা। সরি, 1 ঘন্টা হয় নাই, 58 মিনিট প্লাস। কারণ আপনাদের জন্য আয়োজন, যদি আপনারাই না থাকেন, ঘুমিয়ে যান, তাহলে আর ক্লাস নেওয়ার কোনো মানেই হয় না। অলরেডি এই লাইভটা দেখে ফেলছেন 613 জন। অলরেডি আজকে লাইভটা দেখছেন 600 কতজন? 613 জন। হ্যাঁ, সবাই একটু কমেন্টে আওয়াজ দেন যে লাইভটা কন্টিনিউ করবো কিনা। স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল। সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল।
হ্যাঁ, সবাই একটু কমেন্টে জানান। ঠিক আছে, তাহলে একটু ধৈর্য ধরে আরো কয়েক মিনিট কিন্তু থাকতে হবে। হ্যাঁ, লাইভ থেকে বের হওয়া যাবে না। আর শেষবারের মতো, হ্যাঁ শেষবার বলাটা ভুল হবে আসলে, যদি মাঝখানে আরো একবার বলে ফেলি তাহলে ভেজাল হয়ে যাবে, ওয়াদা ভঙ্গের শাস্তি পাবো আমি। শেষবারের মতো না, যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই, একটু কষ্ট করে আপনাদের বিভিন্ন কমিউনিটিতে লাইভটা শেয়ার করতে পারেন। আপনাদের ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হ্যাঁ যে যেখানে যুক্ত আছেন একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন। মানে বেশি মানুষ লাইভটা দেখলে পরবর্তীতে আরো ক্লাস নেওয়ার জন্য উৎসাহ জাগে। আর আরো একবার জানাচ্ছি, মাইকেল মধুসূদন দত্তের উপর জব অক্সিজেন, এই যে লেখা আছে না, মাইকেল মধুসূদন দত্তের উপর জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে প্রথম পর্বের একটা ক্লাস নেওয়া আছে। হ্যাঁ, যারা এখনো দেখেননি মাইকেল মধুসূদন দত্তের উপর নেওয়া ক্লাসটি, তারা অবশ্যই জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটা দেখবেন। আর আগামী সপ্তাহে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, মাইকেল মধুসূদন দত্তের উপর দ্বিতীয় পর্বের, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের উপর শেষ পর্বের আরো একটি ক্লাস নেব জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে। এই যে লেখা আছে আর কি এখানে, হ্যাঁ, জব অক্সিজেন ফেসবুক পেজ আর জব অক্সিজেন ইউটিউব চ্যানেল একই নামে। হ্যাঁ, জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে মাইকেল মধুসূদন দত্তের উপর আরো একটা লাইভ ক্লাস নেব আগামী সপ্তাহে ইনশাল্লাহ। হ্যাঁ, যারা এখনো জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ইচ্ছা আছে জব অক্সিজেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে অন্তত 1000 ভিডিও আপলোড করা, এবং প্রত্যেকটা ভিডিও থেকে আপনি যেন কোনো না কোনো চাকরি পরীক্ষায় মাস্ট একটা প্রশ্ন কমন পান, সেই আশা রেখে এবং সেই প্ল্যান করে কিন্তু জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। হয়তোবা অন্যান্য চ্যানেলগুলোর মতো আমার জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে তেমন কোনো চাকচিক্য নেই। হ্যাঁ, অ্যানালগ সিস্টেমেই ক্লাসগুলো নিচ্ছি বা ভিডিও করতেছি। হ্যাঁ, অথবা রেজুলেশনও ভালো না, ক্যামেরার মান ভালো না, কিন্তু ইনফরমেশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো যুক্ত হন নাই, তারা অতি দ্রুত জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর দ্বিতীয় একটা কথা হচ্ছে, খুব সম্প্রতি সময়ে অথবা খুব নিকটবর্তী সময়ে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক মারা গেছেন। তার নাম হচ্ছে হেলাল হাফিজ। আমি আজকে সন্ধ্যার কিছুক্ষণ পরে হেলাল হাফিজ সম্পর্কিত একটা লেখা জব অক্সিজেন ফেসবুক পেজে দিয়েছি। হ্যাঁ, যারা এখনো দেখেননি তারা একটু কষ্ট করে হেলাল হাফিজের সেই লেখাটি, যেটা অলরেডি পেজে পোস্ট করেছি, সেই লেখাটি অবশ্যই দেখবেন। এই যে আমি আপনাদের আরেকটা ডিভাইসের মাধ্যমে দেখাচ্ছি, এই যে দেখেন হেলাল হাফিজ সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ একটা লেখা দিয়ে রাখছি। হ্যাঁ, যদি পরীক্ষায় হেলাল হাফিজ সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে, তবে এই লেখার বাইরে কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। যারা এখনো হেলাল হাফিজ সম্পর্কে নোট করেননি অথবা পড়েননি, তারা অতি দ্রুত জব অক্সিজেন ফেসবুক পেজে গিয়ে হেলাল হাফিজ সম্পর্কে লেখাটা অবশ্যই পড়ে ফেলবেন। ঠিক আছে, হেলাল হাফিজ সম্পর্কে অবশ্যই লেখাটা পড়বেন। ঠিক আছে, হ্যাঁ লেখাটা অবশ্যই পড়বেন। ঠিক আছে, আমরা চলে যাব এবার উপন্যাস সম্পর্কে। আমরা চলে যাব কি উপন্যাস সম্পর্কে, মীর মশাররফ হোসেনের। আমরা চলে যাব কি মীর মশাররফ হোসেনের উপন্যাস সম্পর্কে। হ্যাঁ, সবাই একটু কমেন্টে আওয়াজ দেন। সবাই একটু কমেন্টে আওয়াজ দেন যে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, মাঝখানে একটু ঝাপসা ঝাপসা হয়ে গেছিল ক্যামেরাটা। এবার আমরা জানাবো। হ্যাঁ, সবাই একটু কমেন্টে আওয়াজ দেন তো, যে স্ক্রিনটা এবার ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। মানে অন্য একটা ডিভাইস দেখানোর জন্য মাঝখানে স্ক্রিন ঝাপসা হয়ে গিয়েছিল। সবাই একটু কমেন্টে আওয়াজ দেন যে এখন ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। সবাই মনে হয় ঘুমিয়ে গেছেন না, কেউই কোনো আওয়াজ দিচ্ছেন না।
ঠিক আছে, দুই সরকার একসাথে, কিন্তু বানান মানে সূচনা সরকারের বানান একরকম, বৃষ্টি সরকার বানান আর এক রকম। আল্লাহ জানে কোন সরকার ঠিক আর কোন সরকার ভুল। আসেন আসেন, আমরা এবার চলে যাব গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে উপন্যাস। আচ্ছা, প্রথমে একটু কষ্ট করে লিখবেন রত্নাবতী। হ্যাঁ, একটা একটা করে লিখবো আর একটা একটা করে তথ্য জানাবো আমরা। রত্নাবতী, ঠিক আছে। রত্নাবতী হচ্ছে মীর মশাররফ হোসেনের একটি উপন্যাস। রত্নাবতী হচ্ছে কি মীর মশাররফ হোসেন রচিত একটি উপন্যাস। এটি প্রকাশিত হয় 1869 সালে, ঠিক আছে, 1869 সালে। একটু সংক্ষেপ করে লিখলাম, এটি প্রকাশিত হয় কত সালে? 1869 সালে। রত্নাবতী উপন্যাস প্রকাশিত হয় 1800 কত সাল? 1869 সালে। এটি হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম মুসলিম সাহিত্যিক রচিত উপন্যাস। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম সাহিত্যিক রচিত উপন্যাস, ঠিক আছে, মুসলিম সাহিত্যিক রচিত উপন্যাস। তাহলে আমরা কি কি তথ্য জানলাম? যে রত্নাবতী হচ্ছে মীর মশাররফ হোসেনের লেখা উপন্যাস, আর রত্নাবতী উপন্যাস প্রকাশিত হয় 1869 সালে। আর এটি হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম মুসলিম সাহিত্যিক রচিত উপন্যাস, অথবা বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস, ঠিক আছে। মুসলিম এভাবে না লিখে এভাবে লিখলে আরো মনে হয় বেশি ভালো হয়, যে বাংলা সাহিত্যে প্রথম মুসলিম সাহিত্যিক রচিত উপন্যাস। সেই উপন্যাসের নাম হচ্ছে কি? রত্নাবতী, ঠিক আছে, রত্নাবতী। এরপর আমরা লিখবো হচ্ছে কি গাজী মিয়ার বস্তানি, ঠিক আছে, আর একটা উপন্যাসের নাম লিখবো। সেই উপন্যাসের নাম হচ্ছে কি গাজী মিয়ার বস্তানি। গাজী মিয়ার বস্তানি, গাজী মিয়ার বস্তানি, ঠিক আছে, গাজী মিয়ার বস্তানি। এই গাজী মিয়ার বস্তানি হচ্ছে মীর মশাররফ হোসেনের লেখা উপন্যাস। দেখেন, একে নকশাধর্মী উপাখ্যান বলা হয়। একে কিন্তু কি বলা হয়? একে নকশাধর্মী, উপাখ্যানও বলা হয়, উপাখ্যানও বলা হয়, শুধু উপন্যাসই কিন্তু না। হ্যাঁ, গাজী মিয়ার বস্তানিকে কি বলা হয়? নকশাধর্মী উপাখ্যান। এর সাথে আরো বলা হয় আত্মজীবনীমূলক ব্যঙ্গ রসাত্মক উপন্যাস। গাজী মিয়ার বস্তানিকে আরো কি বলা হয়? যে আত্মজীবনীমূলক ব্যঙ্গ রসাত্মক উপন্যাস। আত্মজীবনীমূলক ব্যঙ্গ রসাত্মক কি উপন্যাস? আত্মজীবনীমূলক ব্যঙ্গ রসাত্মক কি উপন্যাস। তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম হচ্ছে কি যে রত্নাবতী প্রকাশিত হয় 1869 সালে। আমরা কি জানলাম? যে রত্নাবতী প্রকাশিত হয় 1800 কত সাল? 69 সালে। আর রত্নাবতী হচ্ছে বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস। আর ডান পাশে আমরা কি জানলাম? যে গাজী মিয়ার বস্তানি, গাজী মিয়ার বস্তানি মূলত নকশাধর্মী, গাজী মিয়ার বস্তানিকে কি বলা হয়? নকশাধর্মী উপাখ্যানও বলা হয়। আর এটি মূলত আত্মজীবনীমূলক ব্যঙ্গ রসাত্মক উপন্যাস। গাজী মিয়ার বস্তানি মূলত কি আত্মজীবনীমূলক ব্যঙ্গ রসাত্মক উপন্যাস। আর দেখেন বোর্ডে স্পষ্ট করে লেখা আছে প্রকাশিত সমান সমান হোয়াট, ঠিক আছে। এখন আপনারা এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন তারা একটু কষ্ট করে কমেন্টে জানাবেন
গাজী মিয়ার বস্তানি উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? একটু কষ্ট করে কমেন্ট করে কি জানাবেন। গাজী মিয়ার বস্তানি উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? সূচনা সরকার লিখে ফেলছে। আলীর কি অবস্থা? 1800 কত সাল? 1899 সাল। সুলতানাও লিখছেন 1800 কত সাল? 99 সাল। যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাই একটু কষ্ট করে কমেন্টে জানান। ভুল হলেও সমস্যা নাই, শিক্ষার ক্ষেত্রে ভুল হইলে কোনো সমস্যা নাই, শেখাটাই লাভ। ওকে, যারা যুক্ত আছেন তারা কিন্তু সবাই কমেন্ট করলেন না, তার মানে সবাই কি জানেন না গাজী মিয়ার বস্তানি উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে? ঠিক আছে, এবার আমরা আর একটা উপন্যাস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে উদাসীন পথিকের মনের কথা। আমরা আর একটা উপন্যাস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কি উদাসীন পথিকের মনের কথা। ঠিক আছে, উদাসীন পথিকের মনের কথা। এই উপন্যাস সম্পর্কে আবার কয়টা তথ্য জানবো আমরা। উদাসীন পথিকের কি মনের কথা, এটা হচ্ছে কি আত্মজৈবনিক উপন্যাস। উদাসীন পথিকের মনের কথা হচ্ছে কি আত্মজৈবনিক উপন্যাস। তারপর এখানে লাল কলম দিয়ে একটা লাইন লিখবেন, সেটা হচ্ছে কি নীলকরদের অত্যাচারের কাহিনী বর্ণিত। এই উদাসীন পথিকের মনের কথা উপন্যাসের মূল কাহিনী কি নীলকরদের, ঠিক আছে, নীলকরদের অত্যাচারের কাহিনী বর্ণিত। উদাসীন পথিকের মনের কথা উপন্যাসের মূল কাহিনী হচ্ছে কি নীলকরদের অত্যাচারের কাহিনী বর্ণিত। নীলকরদের কি বর্ণিত? নীলকরদের অত্যাচারের কাহিনী বর্ণিত। তাহলে আমরা কি কি তথ্য দিলাম একটু কষ্ট করে খেয়াল করেন। রত্নাবতী উপন্যাস প্রকাশিত হয় 1869 সালে। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম সাহিত্যিক রচিত উপন্যাস, অথবা এইভাবে বলা যায় যে বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাসই হচ্ছে রত্নাবতী। আর গাজী মিয়ার বস্তানি সম্পর্কে আমরা কি জানলাম যে এটি নকশাধর্মী উপাখ্যানও বলা হয়। এটি মূলত আত্মজীবনীমূলক ব্যঙ্গরসাত্মক উপন্যাস। গাজী মিয়ার বস্তানি প্রকাশিত হয় 1899 সালে। আর 3 নম্বর উপন্যাস সম্পর্কে আমরা কি জানলাম? উদাসীন পথিকের মনের কথা। উদাসীন পথিকের মনের কথা মূলত আত্মজৈবনিক উপন্যাস। আর এই উপন্যাসে বা এটিতে নীলকরদের অত্যাচারের কাহিনী বর্ণনা করা হয়েছে। যাদের স্ক্রিনশট দেওয়া দরকার তারা একটু কষ্ট করে কি করবেন, স্ক্রিনশট দিবেন। আমরা চলে যাব আজকের ক্লাসের আরো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে উপন্যাসের মধ্যেই বিষাদ সিন্ধু সম্পর্কে। সম্পূর্ণ তথ্য কি দিয়ে লিখবেন? সম্পূর্ণ তথ্য লিখবেন লাল কলম দিয়ে। আর একটা সম্পর্কে জানবো আমরা কি বিষাদ সিন্ধু, আর সম্পূর্ণ তথ্য কি দিয়ে লিখবেন? লাল কলম দিয়ে। যারা ঘুমাননি তারা কষ্ট করে লিখবেন। আরেকবার লিখবেন, যারা ঘুমাননি তারা কষ্ট করে আরেকবার লিখবেন আলহামদুলিল্লাহ। যারা ঘুমাননি তারা একটু কষ্ট করে কি লিখবেন, কষ্ট করে লিখে ফেলেন আলহামদুলিল্লাহ। সবার কমেন্ট দেখতে চাই। সবাই লিখলে পরেই কিন্তু আমরা বিষাদ সিন্ধু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো ইনশাল্লাহ। বিষাদ সিন্ধু, আমরা কি সম্পর্কে তথ্য জানাবো? বিষাদ সিন্ধু। আমরা এখন তথ্য জানবো হচ্ছে কি
বিষাদ সিন্ধু সম্পর্কে। আমরা এখন তথ্য জানবো বিষাদ সিন্ধু সম্পর্কে। এটি মূলত 3 পর্বের উপন্যাস। বিষাদ সিন্ধু হচ্ছে মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ রচনা। মীর মশাররফ হোসেনের কি ধরনের রচনা? শ্রেষ্ঠ রচনা। এটি 3 পর্বের কি? এটি 3 পর্বের উপন্যাস। বিষাদ সিন্ধু কয় পর্বের উপন্যাস? বিষাদ সিন্ধু মূলত 3 পর্বের উপন্যাস। বিষাদ সিন্ধু মূলত কয় পর্বের উপন্যাস? বিষাদ সিন্ধু মূলত 3 পর্বের উপন্যাস। সবগুলো তথ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, লাল কলম দিয়ে লিখবেন যদি খাতায় লিখে রাখেন। আর মূল উপজীব্য হচ্ছে কারবালার কাহিনী। মূল উপজীব্য হচ্ছে কি? কারবালার ঘটনা। মূল উপজীব্য হচ্ছে কি? কারবালার ঘটনা। মূল উপজীব্য হচ্ছে কি? কারবালার ঘটনা। তাহলে কি বললাম যে বিষাদ সিন্ধু এটি হচ্ছে মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ রচনা। এটি মূলত 3 পর্বের উপন্যাস। মূল উপজীব্য হচ্ছে কারবালার ঘটনা। সম্পূর্ণ উপন্যাস প্রকাশিত হয় 1891 সালে। খেয়াল করেন, সম্পূর্ণ উপন্যাস প্রকাশিত হয়, ফ্যাক্টর আছে কিন্তু একটু ভালো করে মনোযোগ দেন। সম্পূর্ণ উপন্যাস প্রকাশিত হয় 1891 সালে। দেখেন, সংক্ষেপে লিখলাম, প্রকাশিত লিখি নাই। সম্পূর্ণ উপন্যাস প্রকাশিত হয় 1891 সালে। সম্পূর্ণ উপন্যাস প্রকাশিত হয় 1891 সালে। সম্পূর্ণ উপন্যাস প্রকাশিত হয় 1891 সালে। এখন দেখেন, এই যে আমরা বারবার বলতেছি 3টি পর্ব, ঠিক আছে? এই যে আমরা বারবার বলতেছি কি কি পর্ব? 3টি পর্ব। মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদবদ পর্ব। হ্যাঁ, 3টি পর্ব কি কি আমাদের? 3টি পর্ব হচ্ছে কি? মহরম পর্ব, ঠিক আছে? মহরম পর্ব, উদ্ধার পর্ব, ঠিক আছে? উদ্ধার পর্ব আর হচ্ছে কি? এজিদবদ পর্ব। তাহলে মহরম পর্ব, উদ্ধার পর্ব আর হচ্ছে কি? এজিদবদ পর্ব। পরীক্ষায় প্রশ্ন আসে, মহরম পর্ব কত সালে প্রকাশিত হয়? মহরম পর্ব হচ্ছে 1885, উদ্ধার হচ্ছে 1887, আর এজিদবদ হচ্ছে 1890 সালে। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে 3টি পর্ব কোনটা কত সালে? মহরম পর্ব হচ্ছে 85, উদ্ধার পর্ব হচ্ছে 87, আর এজিদবদ পর্ব হচ্ছে 90। তাহলে আমরা বিষাদ সিন্ধু সম্পর্কে কি কি জানলাম? যে বিষাদ সিন্ধু মূলত মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ রচনা। এটি 3 পর্বের উপন্যাস। পর্ব 3টি হচ্ছে মহরম পর্ব, উদ্ধার পর্ব এবং এজিদবদ পর্ব। মহরম পর্ব প্রকাশিত হয় 1885 সালে। এজিদবদ পর্ব মহরম পর্ব প্রকাশিত হয় 1885 সালে। উদ্ধার পর্ব প্রকাশিত হয় 1887 সালে এবং সর্বশেষ পর্ব অর্থাৎ এজিদবদ পর্ব এটি প্রকাশিত হয় 1890 সালে। আর সম্পূর্ণ উপন্যাস, দেখেন সম্পূর্ণ বানানে রেপ দেয় নেই, সম্পূর্ণ উপন্যাস প্রকাশিত হয় 1891 সালে। খুবই কিন্তু প্যাচ লাগবে, বি কেয়ারফুল। সম্পূর্ণ উপন্যাস প্রকাশিত হয় কত সালে? 1891 সালে। 1800 কত সাল? 1891 সালে। তাহলে দেখেন আমরা কি কি জানলাম। আমরা জানলাম মীর মশাররফ হোসেনের জন্ম, জন্মস্থান, পিতা, সাহিত্যগুরু, ছদ্মনাম, পরিচিতি, কর্মজীবন, সম্পাদনা, তারপর হচ্ছে আপনার কাব্যগ্রন্থ, প্রবন্ধ, প্রহসন, নাটক, উপন্যাস। হ্যাঁ, এই সম্পর্কে কিন্তু আমরা অলরেডি জেনে ফেলছি। এখন শুধু জানা বাকি আছে উনি কবে মারা যান বা কত সালে মারা যান। হ্যাঁ, সবাই একটু কমেন্টে আওয়াজ দেন। আমরা কিন্তু ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। অলরেডি লাইভ ক্লাস হয়ে গেছে 1 ঘন্টা 19 মিনিট। আমরা চলে আসছি লাইভ ক্লাসের একদম শেষ প্রান্তে।
হ্যাঁ, সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে মীর মোশাররফ হোসেন কত সালে মৃত্যুবরণ করেন বা মারা যান। আমরা চলে আসছি লাইভ ক্লাসের একদম শেষ প্রান্তে। শেষে এসে আবারও জানাচ্ছি, যারা হেলাল হাফিজ কবি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই জব অক্সিজেন ফেসবুক পেজে দেওয়া একটা লেখা আছে, আজকেই পোস্ট করছি, লেখাটা পড়বেন। যারা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানতে চান তারা অবশ্যই জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেখানে গেলেই পাবেন মাইকেল মধুসূদন দত্তের প্রথম পর্ব। আর যারা মীর মোশাররফ হোসেন সম্পর্কে জানতে চান, হ্যাঁ, অলরেডি কিন্তু ক্লাসটা নিয়ে ফেলছি। হ্যাঁ, হ্যাঁ, সবাই যাওয়ার আগে অন্তত 10 জন সরকারি চাকরি প্রত্যাশী বন্ধু বা বান্ধবীকে, ফেসবুক ফ্রেন্ডকে মেনশন করেন তো সবাই লাইভ ক্লাস শেষের আগে। হ্যাঁ, যদি আজকের ক্লাস থেকে আপনি বিন্দু মাত্র উপকার পেয়ে থাকেন, আজকের ক্লাস থেকে যদি আপনি বিন্দু মাত্র উপকার পেয়ে থাকেন, তাহলে একটু অন্তত 10 জন বন্ধু বান্ধবীকে মেনশন করেন যারা গভর্নমেন্ট চাকরি প্রত্যাশী অথবা যারা অ্যাডমিশন দিবে। আর মাইকেল না, মীর মোশাররফ হোসেনের মৃত্যু নিয়ে দুটি বিভ্রান্ত রয়েছে বা দুটি রেফারেন্সিয়াল জায়গায় দু রকমের তথ্য রয়েছে। আমি দুটি জানাবো, আপনারা পরীক্ষার হলে অপশন দেখে উত্তর দিবেন। যারা আজকের লাইভ ক্লাসে সবচেয়ে বেশি মেনশন করছে হোসাইন আহমেদ। হ্যাঁ, কিন্তু আজকে লাইভ ক্লাসে কোনো পুরস্কার ঘোষণা যেহেতু দেই নাই, হ্যাঁ, যারা এখনো মেনশন করেন নাই একটু কষ্ট করে আপনারা যদি সবাই যারা এই মুহূর্তে যুক্ত আছেন 10 জন করে মেনশন করেন, তাহলে ওনার মৃত্যু সাল নিয়ে যে ঝামেলা সেই সম্পর্কে একটা ব্যাখ্যা দেবে ইনশাল্লাহ। আর মেনশন না করলে লাইভ ক্লাসটা এখানে শেষ করে দেব। অথবা যারা এখন পর্যন্ত জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা বন্ধু বান্ধবীকে বলেনও না, হ্যাঁ, তারা একটু কষ্ট করে জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি কি করবেন, আপনার বন্ধু বান্ধবীদের সাবস্ক্রাইব করার জন্য পরামর্শ দিবেন এবং ছোট ছোট গুরুত্বপূর্ণ টপিকের ভিডিওগুলো দেখতে বলবেন। আশা করি কিছুটা হলেও উপকার পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার আমরা জানবো মৃত্যু সম্পর্কে। ঠিক আছে, উনি কবে মারা যান? কি সম্পর্কে আমরা জানবো? মীর মোশাররফ হোসেনের মৃত্যু সম্পর্কে জানবো। ঠিক আছে, মীর মোশাররফ হোসেনের কি সম্পর্কে জানবো আমরা? মীর মোশাররফ হোসেনের মৃত্যু সম্পর্কে জানবো আমরা। হ্যাঁ, মেনশন করেন, মেনশন করেন। মেনশন করলে কিন্তু ব্যাখ্যা পাবেন, অন্যথায় কিন্তু ব্যাখ্যা পাবেন না। হ্যাঁ, বৃষ্টি মেনশন করছেন, সেজন্য বৃষ্টিকে অশেষ ধন্যবাদ। যারা এখনো মেনশন করেন নাই, বৃষ্টি আর হোসেনকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, বাকিগুলো এখনো মেনশন করেন নাই। হ্যাঁ, মেনশন করলেই তবেই ব্যাখ্যা দিয়ে দেব যে মৃত্যু সম্পর্কে। আর মৃত্যুবরণ কিন্তু ইচ্ছে করে ভুল লিখে রাখছি। হ্যাঁ, মৃত্যু আসলে কত সাল? 11 সাল না 12 সাল? হ্যাঁ, হোসেন আহমেদ, আপনাকে অশেষ ধন্যবাদ। ঠিক আছে, বিনামূল্যে যে আসলে কত কাজ করি, দাতব্য যে কত কাজ করি, এটা আসলে সবাইকে বলি না আর কোনোদিন বলতেও চাই না। আমার জন্য দোয়া করবেন সবাই, যেন আল্লাহ বাঁচিয়ে রাখে আর আরো কিছু মানুষের যেন উপকারে আসতে পারি। আর দাতব্য কাজ, দানের কথা, হ্যাঁ, এসব কথা আসলে যত গোপন রাখা যায় ততই ভালো। এগুলো কখনো ফেসবুকেও প্রচার করি না। সবাই মন খুলে দোয়া করবেন যেন মানুষের জন্য কিছুটা করে যেতে পারি। আর মানুষের জন্য করলে আল্লাহ অটোমেটিক্যালি নিজের জন্য দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, হোসেন ছাড়া বাকিগুলো এবার মেনশন করেন, শুধু হোসেন মেনশন করলে হবে না। হ্যাঁ, মৃত্যু নিয়ে কিন্তু ঝামেলা আছে। 1911 সাল নাকি 1912 সাল? হ্যাঁ, আপনারা মনে হয় জানতে চাচ্ছেন না। ঠিক আছে, লাইভ ক্লাসটা শেষ করে দেই। তানিয়া জেসমিন তানু, অনেকগুলোরই মেনশন করছে। এতক্ষণ কি ঘাপটি মেরেছিল তানু, নাকি চাটমোহরে নেট ছিল না, নাকি তানুর আন্টি নিষেধ করছে যে না মেনশন টেনশন করা যাবে না? কোনটা? তানুর আন্টি হচ্ছে আমার এক সময়ের কলিগ,
ঠিক আছে, এবার আমরা জানবো তাহলে যে উচ্চ মাধ্যমিক বাংলা বইয়ে কি আছে এবং বাংলাপিডিয়ায় কি আছে তার মৃত্যু সম্পর্কে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক বই, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক বইয়ের তথ্য অনুযায়ী। আর আরেকটা জানবো হচ্ছে কি, বাংলাপিডিয়া। ঠিক আছে, বাংলাপিডিয়া অনুযায়ী। উচ্চ মাধ্যমিক বই অনুযায়ী বলা আছে 1911 সালের 19শে ডিসেম্বর। উচ্চ মাধ্যমিক বই কি আছে? 1911 সালের 19 ডিসেম্বর। 1911 সালের কি 19 ডিসেম্বর। বাংলাপিডিয়া বলা আছে 1912 সালে। বাংলাপিডিয়া কি আছে? 1900 কত সাল? 1912 সালে। তাহলে কি বললাম যে মীর মোশাররফ হোসেন মৃত্যুবরণ করেন উচ্চ মাধ্যমিক বইয়ের তথ্য অনুযায়ী 1911 সালের 19শে ডিসেম্বর, আর বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী 1912 সালে। এখন আপনারা কি করবেন, তাই না? সূচনাকে ধন্যবাদ মেনশন করার জন্য। এখন আপনারা কি করবেন? আপনারা হচ্ছে দেখে অপশন দেখে অ্যান্সার দিবেন। আপনারা হচ্ছে কি করবেন? অপশন দেখে অ্যান্সার দিবেন। মানে যদি 1911 থাকে তাহলে কিন্তু 1911কে আগে প্রায়োরিটি দিতে হবে, তারপরে 12। আর উচ্চ মাধ্যমিক বই আছে 1911, 19 ডিসেম্বর, আর বাংলাপিডিয়া আছে 1912 সাল। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবাইকে আরো একবার বিনীত অনুরোধ জানিয়ে লাইভ ক্লাসটা শেষ করতে যাচ্ছি। জব অক্সিজেন ফেসবুক পেজটা যারা ফলো করেন নাই, অবশ্যই জব অক্সিজেন ফেসবুক পেজটা ফলো করবেন, আর জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর জব অক্সিজেন ফেসবুক পেজে কিন্তু আমার পার্সোনাল আইডি আছে, ভেরিফাই আইডি এমডি মাহমুদুল হাসান, চাইলে ওটাতেও ফলো দিয়ে রাখতে পারেন। আমার আইডিতেও অনেক রিলস এবং অনেক লাইভ ক্লাস নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরো একবার বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।